আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তারপরও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। হঠাৎ নীরা কান্না করতে করতে চেঁচিয়ে বলে, আমি আর পারছি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। তা না হলে একেবারে মেরে ফেলুন। এভাবে ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরে যাই, তাই ভালো হবে। একথা শোনার সাথে সাথে আমার সম্বিত ফিরে। নীরার দিকে তাকিয়ে আমার হোঁশ উড়ে যায়। আমার ছোট ছোট কামড়ে নীরার বুকে গলায় হালকা হালকা দাগ বয়ে গেছে। ফর্সা শরীর হওয়ার কারণে দাগগুলো স্পষ্টভাবে লাল হয়ে দেখা যাচ্ছে। নীরা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। এই আমি রাগের মাথায় কি করে ফেলেছি। ওর দিকে তাকিয়ে আমার মায়া হলো। হঠাৎ করে যেন সব রাগ কোথায় উধাও হয়ে গেল। আমি সাথে সাথে তাকে ছেড়ে দেই। নীরা আবার বলে, আপনার মতো এত নীচ মানুষ আমি জীবনে দেখিনি। আপনার চাওয়া এটাই তো না? আমার শরীর, এই বলে বুক থেকে আঁচল সরিয়ে বলে, নিন, যত ইচ্ছে পূরণ করে নিন। আমি আর আপনার এই ভালোবাসা নামক টর্চার নিতে পারছি না। আমি নীরার কাছে গিয়ে আঁচলটা তুলে দেই। আমি বললাম, নীর পাখি, তুমি অন্তত আমাকে ভুল বোঝো না। আমি সারা জীবন তোমাকে টাচ না করে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারবো না। আমি যা করছি তোমাকে ভালোবেসেই করছি। নীরা বলে, কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করে নেওয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা, এর নাম যদি ভালোবাসা হয়, তো এমন ভালোবাসা আমি চাই না। আমি বললাম, নীর, তুমি শুধু আমাকে ভালোবাসো, কথা দিচ্ছি, তোমাকে আঙ্গুলের টোকাও দেব না। তুমি শুধু আমার কথা মতো চলো। এখন তো বিয়ে হয়ে গেছে আমাদের, তুমি এখন আমার স্ত্রী। নীরা বলে, ও, আমি তো আপনার স্ত্রী, ভুলেই তো গিয়েছিলাম। তো আমাকে এখানে কেন লুকিয়ে রেখেছেন? নিজের বাসায় কেন নিয়ে যাননি? সবার সামনে কেন নিচ্ছেন না? আগে স্বামীর দায়িত্ব পালন করেন, তারপর স্বামীগিরি ফলাতে আসবেন। নীরার কথাগুলো শুনে আমার মাথা আবার গরম হয়ে গেল। ওকে কিছু না বলে রুমের একটা চেয়ার সজোরে মেঝেতে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে যাই। আমি রুম থেকে বের হয়ে যেতে নীরা ডুকরে কেঁদে ওঠে। নীরা কান্না করতে করতে বলে, আমার সাথে কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। আজ আপনার জন্য আমার মা বাবার কাছে আমি মৃত। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। যেদিনই হোক আপনার কাছ থেকে আমি পালাবই। তারপর এমন ব্যবস্থা করব যাতে আপনি আমাকে নিজে থেকেই ছেড়ে দেন। আমি কখনো একটা গুন্ডাকে নিজের স্বামী হিসেবে মেনে নেব না, কখনো না। এসব বিড়বিড় করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সারাদিনের ধকলে আর আমার অত্যাচারে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে। শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে। সারাদিনে কিচ্ছু খাইনি। আমি রুমে প্রবেশ করে দেখে নীর ঘুমিয়ে গেছে। আমি ওর কাছে গিয়ে কপালে আলতো করে চুমো দিলাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। সকালে নীরার ঘুম ভাঙে অনেক দেরিতে। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে আমি ওর পায়ের কাছে বসে কিছু একটা করছি। নীরা ভ্রু কুঁচকে বলে, কি করছেন আপনি? আমি বললাম, ভয় পেও না নীর পাখি, তোমার পায়ের নখগুলো খুব সুন্দর, তাই ওদেরকে একটু রাঙিয়ে দিলাম নেল পালিশ দিয়ে। দেখো, খুব সুন্দর লাগছে পা দুটো। এদিকে নীরা আমার কথা শুনে হাসবে নাকি রাগ করবে কিছুই বুঝতে পারছে না। রাতে এত কিছু হলো, আর এখন যেমন করছে যেন কিছুই হয়নি। তারপর নীরা চারিদিকে তাকিয়ে দেখলো, এটা সেই রুম না যে রুমে কাল ছিল। নীরা বলে, এটা কোন রুম? এটা তো সেই রুম না যে রুমে। নীরা কথা শেষ করার আগেই আমি বললাম, এটা তোমার শ্বশুর বাড়ি নীর পাখি। নীরা অবাক চোখে তাকিয়ে বলে, মানে? আমি বললাম, কাল যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে তখন তোমাকে আমি এই বাড়িতে আনি। বিয়ে করেছি তোমাকে লুকিয়ে রাখার জন্য নয়। এমন সময় তিশা এসে বলে, গুড মর্নিং গাইস, এই নাও তোমাদের চা। ভাবি, ঘুম কেমন হলো? নীরা তিশার দিকে তাকিয়ে বলে, তুমি? তিশা বলে, আমি তিশা, তোমার একমাত্র ননদ। নীরা বলে, ও। নীরা এর আগে কোনোদিনও আমার বোনকে দেখেনি, এমনি শুনেছে আমার বোন আছে। সেদিন যে সে মিথ্যে বলেছে আমি বেশ বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছু বলিনি। আমি বললাম, থাক, আর পাকামো করতে হবে না, যাও নিজের কাজে। বাবা কোথায়? তিশা বলে, কেন, আমি থাকলে কি কোনো সমস্যা? বাবাই তো সে সকালেই বেরিয়ে গেছে, আর সন্ধ্যায় তোমাকে বাসায় থাকতে বলেছে, জরুরি কথা বলবে। নীরার হঠাৎ মনে পড়লো, কাল তো সে ঘুমিয়ে পড়েছিল, তাহলে এখানে কিভাবে এলো? নীরা বলে, কাল আপনি আমাকে কিভাবে এনেছেন? আমি কিছু বলবো তার আগেই তিশা বলে, কি করে আবার, কোলে তুলে? জানো ভাবি, কাল ভাইয়া তোমাকে কোলে করে সবার সামনে বাসায় নিয়ে আসে। আর বাবাইকে কি বলেছে জানো? নীরা বলে, কি? তিশা বলে, হিম হিম, বাবা, আমি নীরাকে বিয়ে করেছি। ওর মা বাবা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। বাবাই বলে, মেয়েটা কি নিজের ইচ্ছে তোমাকে বিয়ে করেছে? ভাইয়া বলে, তোমার কি মনে হয় জোর করে বিয়ে করেছি? বাবাই বলে, সেটাই কি সত্যি নয়? মেয়েটাকে দেখলেই তো বোঝা যাচ্ছে ওর উপর কেমন টর্চার করেছো। ভাইয়া গম্ভীর ও রাগী গলায় বলে, অযথা কথা বলতে ভালো লাগছে না, তুমি মেনে না নিলে বলো, চলে যাচ্ছি। বাবাইও খুব গম্ভীর গলায় বলে, একদম বাড়াবাড়ি করবে না, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে করছো, কি ভাবো নিজেকে? এই নিয়ে কাল কথা হবে, ওকে নিয়ে ঘরে যাও। নীরা অবাক হয়ে বলে, এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানলাম না? তিশা রসিকতা করে বলে, জানবে কি করে, তুমি তো ভাইয়ের কোলে স্লিপিং। এরই মধ্যে রেবিকা এসে তিশাকে উদ্দেশ্য করে বলে, কি রে, তোকে কি কাজে পাঠালাম আর তুই কি করছিস? তিশা বলে, মামনি একদম মনে নেই। রেবিকা বলে, ঠিক আছে, এখন আসো, তোমরা নাস্তা করে নাও। আমি বললাম, সেটা আপনার ভাবতে হবে না, আমরা বাইরে নাস্তা করে নেব। আমার কথা শুনে মা আর তিশার মন খারাপ করে চলে যাচ্ছিল। ঠিক তখনই নীরা বলে, আন্টি, আমার খুব খিদে লেগেছে আর আমি একটু গোসলও করব, আমাকে আপনার একটা শাড়ি দেবেন?
আমি বললাম, নীর, তোমার খিদে লেগেছে, আমাকে বলনি কেন? আমি এক্ষুনি খাবার আনিয়ে দিচ্ছি। নীরা বলে, আমি আন্টির বানানো খাবারই খাবো, আপনার খেতে ইচ্ছে হলে আসুন, না হলে বাইরের খাবার খান। এই বলে নীরা ওদের সাথে চলে যায়। আমার উত্তরের অপেক্ষা না করে নীরা ভালো করেই জানে দাঁড়িয়ে থাকলে আমি কোনো না কোনো ব্যাগরা দেব। নীরাকে নিয়ে মা ওনার রুমে যায়। মা বলে, তুমি কোন শাড়িটা পরবে মা? এখান থেকে পছন্দ করে নাও। নীরা হঠাৎ মায়ের হাত ধরে বলে, আন্টি, আমি আপনার পায়ে পড়ছি। এই বলে আমার মায়ের পায়ে ধরে বলে, আমাকে এখান থেকে বের করে দিন, আমি এখানে থাকতে চাই না, আমি আমার মা বাবার কাছে ফিরে যাব। প্লিজ আন্টি, এটুকু উপকার করুন। মা বলে, আরে আরে কি করছো, ওঠো ওঠো বলছি। এই বলে ওকে উঠিয়ে দাঁড় করায়। নীরা বলে, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, ও আমাকে জোর করে বিয়ে করেছে। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি না, ও ভালোবাসার মূল্যই বোঝে না। মা বলে, এমন করে বলো না, জানো তো ওর মা মারা যাবার পর ছেলেটা একা থাকতে থাকতে বড্ড জেদি হয়ে গেছে। নীরা মায়ের মুখে এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। বিস্ফারিত চোখে তাকিয়ে বলে, তাহলে আপনি? মা বলে, হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। ওর মা মারা যাবার পর আমাকে ওর বাবা বিয়ে করে আনে ওকে দেখাশোনা করার জন্য। জানো, আমাকে দেখার পর আমার কোলে এসে জড়িয়ে ধরে মা মা বলে কত কান্না করেছে। আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না। আমিও যদি ওকে ছেড়ে চলে যাই সেই ভয়ে। ভালোই যাচ্ছিল আমাদের তিনজনের সংসার, কিন্তু তোমার ফুফু শাশুড়ি মিরাজের ছোট্ট মনটাকে আমার বিরুদ্ধে এমনভাবে বিষিয়ে দেয় যে আমাকে মা বলে আর ডাকে না। এই নিয়ে ওর বাবা কিছু বললে খাওয়া দাওয়া ছেড়ে দিত। ওর ফুফু বলেছে আমি নাকি ওর বাবাকে ওর কাছ থেকে কেড়ে নেব। ভেবেছিলাম ও বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু ও একটু একটু করে বড় হবার সাথে একটু একটু করে দূরে চলে গেল। এ বাড়িতে থাকে না মিরাজ, শুধুমাত্র তিশার সাথে দেখা করতে মন চাইলে মাঝে মধ্যে এ বাড়িতে আসে। কাল তোমাকে ওর কোলে দেখেই বুঝেছি ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। নীরার হাত ধরে আবার বলে, মারে, তুমি পারবে আমার ছেলেটাকে স্বাভাবিক করে তুলতে, আবার এ বাড়িতে আনন্দ ফিরিয়ে আনতে, আমাকে মা বলে ডাকাতে। আমার ছেলেটা খারাপ না, তুমি যতটা ভাবছো। ওকে একটু মন থেকে বোঝার চেষ্টা করো, তুমি অসুখী হবে না। নীরা হাত ছাড়িয়ে বলে, এটা কোনোদিনও সম্ভব না আন্টি, আমাকে মাফ করবেন। এই বলে নীরা একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। এদিকে খাবার টেবিলে বসে তিশা চেঁচিয়ে বলে, ভাই, এ ভাই, আয় না একসাথে নাস্তা করি। তারপর মামনিকে ডেকে বলে, মামনি, বাবাইকে খুব মিস করছি, নাস্তা না করেই চলে গেল। মা বলে, একা হাতে সব সামলাতে হয় আমাকে, জরুরি মিটিং আছে তাই চলে গেছে, অফিসে নাস্তা করে নেবে। নীরা ফ্রেশ হয়ে এসে বলে, আন্টি, আপনার ছেলে কোনো কাজ করে না? মা বলে, ওর বাবা তো আছেই, ওর কাজ করার দরকার কি? এই শুনে নীরা বলে, দাঁড়ান, আপনার ছেলের 12টা বাজাচ্ছি আমি। এদিকে আমি তিশার চিল্লানি শুনে বাইরে এসে দেখি নীরা ড্রয়িং রুমে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি নেমে আসতে আসতে অবাক হয়ে দেখি নীরার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নীরা বলে, দেখা হয়ে গেছে, আমি খাবো কি? আমি ওর দিকে তাকিয়ে থেকেই বললাম, কেন, খাবার কি কম পড়েছে? খাবার টেবিলে তো কত কিছু, এগুলো খাবে না? বাইরে থেকে আনিয়ে দেবো? তুমি তো বললে। আমার কথা পুরো শেষ হতে দেয় না, তার আগেই নীরা বলে, বিয়ে করলেই কি স্বামী হওয়া যায়? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে, নাকি এটাও আপনার বাবার দায়িত্বে ছেড়ে দেবেন? ক্ষমতা না থাকলে বিয়ে করেছেন কেন? নীরার কথা শুনে তিশা আর মা নীরার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ আমার মুখের উপর এভাবে কথা বলার সাহস কারো হয়নি। আমি মেয়েটার কথা শুনে অগ্নি দৃষ্টিতে তাকাই ওর দিকে, যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে নীরাকে আস্ত গিলে খাবো। আমাকে ওভাবে দেখেই নীরার জান শুকিয়ে গেছে। তারপরে সাহস নিয়ে বলে, ঠিক আছে, আপনি চাইলে আপনার বাবার টাকাতেই খাবেন, সাথে আমিও খাবো। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এখন আমার সাথে খাবেন, আসেন। আমি নীরার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি, তারপর তিশাকে বলি, খাবার রেডি কর, আমি অফিসে যাব। এই বলে হনহন করে রুমে চলে গেলাম। আমার এই কাণ্ড দেখে নীরা অবাক হয়ে যায়, সাথে তিশা এবং মাও অবাক হয়ে যায়। নীরা মনে মনে ভাবতে থাকে, আজব ব্যাপার, রাগ করলো না কেন? রেগে তো আমাকে বাসা থেকে বের করে দিবার কথা, কিন্তু না, কিছু করলো না। স্ট্রেঞ্জ। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। গুন্ডা ছেলে, এমন এমন কাজ করবো তুমি ভাবতেও পারবে না। যাও না অফিসে, আমি তো এই সুযোগটাই চাই। তুমি বাসা থেকে বের হলেই এমন সময় তিশা বলে, ভাবি, তোমার পা দুটো কই, এগিয়ে দাও, সালাম করি। নীরা বলে, ধুর, কি বলছো? মা বলে, আমি তো ভাবতেই পারছি না আমাদের মিরাজ তোমার এত কথা হজম করে নিল। তিশা একগাল হেসে বলে, সবই ভাবির কামাল। এদিকে আমি রুমে এসে ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে আসি। আমাকে আপাদমস্তক দেখে নীরা ক্রাশ খায়। নীরা অবাক হয়ে তাকিয়ে থেকেই মনে মনে ভাবে, বাহ বাহ, গুন্ডাটাকে দেখতে তো হেব্বি লাগছে। হোয়াইট টি শার্টের উপর ব্লু স্যুট, ব্লু প্যান্ট আর চোখে সানগ্লাস। ক্রাশ খাইলাম, দেখতে তো খুবই হ্যান্ডসাম লাগছে। আগে কেন এমনভাবে চলতো? সবসময় রুক্ষ চুল, গালে নাকামানো দাড়ি, কেমন অদ্ভুত লাগতো। দেখলেই মনে হয় গুন্ডা। গুন্ডা তো বটেই, সবসময় 4-5টা ছেলে নিয়ে ঘোরাফেরা করে। আচ্ছা, আমার কেন আজ ওকে এত ভালো লাগছে? কেন ওর থেকে চোখ সরাতে পারছি না? এমন সময় মনের ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, আরে নীরা, কি ভাবছিস তুই? গুন্ডাটা বের হলে তুই কিভাবে পালাবি সেটাই ভাব। গুন্ডাটার চিন্তা করা বাদ দে। ওর ভাবনায় ছেদ পড়লো আমার কথায়। আমি বললাম, তোমার নাস্তা করা শেষ? নীরা বলে, হ্যাঁ শেষ। আমি বললাম, ঘরে চলো, কাজ আছে।
নীরা বলে, আমি যেতে পারবো না। আমি নীরার দিকে রাগি চোখে তাকালাম, তাতেই কাজ হলো। নীরা বলে, যাচ্ছি তো, চলুন। তারপর নীরা আমার পিছু পিছু রুমে আসে। রুমে আসতে আমি নীরাকে বিছানায় বসিয়ে দিলাম। নীরা বলে, আরে আরে কি করছেন আপনি? আপনি এই কাজটা করতে পারেন না। আমি বললাম, মাই ডিয়ার নীর পাখি, আমি সব করতে পারি। নীরা বলে, কাজটা কিন্তু ভালো করছেন না, আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম, নীর পাখি, তোমার এই মাথায় যে কি ঘুরপাক খায় আমি বুঝি না ভাবছো? নীরা বলে, কি বুঝেছেন আপনি? আমি বললাম, এই যে আমাকে ট্র্যাপে ফেলে বাসা থেকে বের করে তুমি পালাবে, তাই এখন থেকে এই ব্যবস্থা। নীরা বলে, তাই বলে আপনি আমার পায়ে শিকল পরিয়ে রাখবেন? আমি পালাবো না, সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন, সত্যি বলছি। আমি বললাম, জানি তো তুমি পালাবে না নীর, আমি তোমাকে অনেক বিশ্বাস করি জানো, তাই তো তোমার পায়ে শিকল পরিয়ে দিলাম। নীরা বলে, আপনি খুব বাজে একটা লোক আপনি। আমি বললাম, নো ড্রামা, ওকে? তুমি যে ড্রামা করার মেয়ে না, আমি খুব ভালো করেই জানি। আর হ্যাঁ শোনো, এইবারে চারিদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আর তার লাইভ আমি আমার এই ট্যাবে দেখতে পাবো, সো পালানোর চেষ্টাও করো না। নীরা বলে, পৃথিবীর সবচেয়ে বাজে লোক আপনি, আমি আপনাকে খুন করব। আমি বললাম, তোমার হাতে খুন আমি সেদিনই হয়েছি যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি, সো আমার জন্য একদম চিন্তা করো না, আমি জলদি ফিরে আসবো। নিজের খেয়াল রেখো জান, এই বলে নীরার কপালে চুমো খেলাম। নীরা বলে, জান মাই ফুট, বাসায় এসে দেখবেন আমি নেই, পালাতে না পারলেও কিছু একটা করবই। নীরার কথা শুনে আমি অচিরেই নীরাকে বিছানার ওপর ধাক্কা মেরে ফেলে দিই। ওর চোখে চোখ রেখে নিজের ঠোঁট নীরার ঠোঁটে চেপে ধরি। ওর হাতের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুলগুলো গলিয়ে দেই, হাতটা শক্ত করে ধরি। ওর বুকের সাথে আমার বুক মিশে গেছে, আলিঙ্গন না করেও আমরা দুজন আলিঙ্গন অবস্থায় আছি। টানা 10 মিনিট নিয়ে কিস করি ওকে। নীরা এই অনুভূতি আগেও পেয়েছে, তাই বাধা না দিয়ে চোখ বন্ধ করে ফেলে। জানে সে বাধা দিলেও কোনো লাভ হবে না, আমি আমার কাজ না করে ছাড়বো না ওকে। নীরার ঠোঁট ছেড়ে দিয়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখি নীরা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে নীরবে। আমি নীরার চোখে চুমো খেয়ে বললাম, নীর পাখি, এখান থেকে পালাবে তো দূরের কথা, কিছু করার চিন্তা মাথাতেও আনবে না, কারণ এখন তোমার উপর তোমারই কোনো অধিকার নেই, তোমার উপর অধিকারটা শুধুই আমার। তুমি জান আমার জানটার যেন কোনো ক্ষতি না হয়, সেটা তুমি খেয়াল রাখবে, একটা আঁচড়ও যেন না পড়ে। তা না হলে আমি যে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। বালিশের নিচে ফোন আছে, আমার টাকায় কেনা, বাবার টাকায় না। অন করে রাখো, আমি ফোন দেব। বোরিং লাগলে টিভি দেখো, আর কিছু লাগলে তিশাকে ডাকো। এর বিপরীত কিছু হলে কপালে দুঃখ আছে, বলে দিলাম। এই বলে আমি অফিসে চলে গেলাম। নীরা চুপটি করে বিছানায় বসে থাকে। আমি রুম থেকে বেরিয়ে গেলে নীরা বলতে শুরু করে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন করা? আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না নাকি? তোমার কি ধারণা আমি তোমাকে ভয় পাই? বেয়াদব ছেলে, যখন তখন আমাকে কিস করো। এভাবে শিকড় পায়ে পরাতে পারে কেউ? খাচ্ছর ছেলে, আমাকে আটকে রাখবে? রাখো, তোমার জীবনটা আমি তেজপাতা করে না দিয়েছি তো আমার নাম নীর না। হোয়াট নীর? নীরা আমার নাম, নীরা, নীরা না। আল্লাহ, দুনিয়াতে এত ছেলে থাকতে তুমি আমার কপালে এই গুন্ডাটাকে গছিয়ে দিলে। আমার বোঝা শেষ, এই রাক্ষস সত্যি কোনো দিনও আমাকে ছাড়বে না। আল্লাহ, পথ দেখাও, কি করে আমি এই রাক্ষসটার কাছ থেকে মুক্তি পাবো। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ফোনের কথা মনে পড়ে। নীরা বলে, ফোনের কথা বললো না, কই ফোন? এই বলে বালিশের নিচ থেকে ফোনটা বের করে। ফোনটা বের করে বলে, বাহ, এত দামি ফোন। ফোনটা হাতে পেতে ওর মায়ের কথা মনে পড়ে যায়, তাই দেরি না করে ওর মাকে ফোন দেয়। নীরার মা ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? নীরা বলে, কেমন আছো মা? বাবা কেমন আছে? নীরার মা বলে, কোন মুখে তুই ফোন দিয়েছিস? তুই যে কাজটা করেছিস তারপরও ভাবলি কি করে আমরা ভালো আছি? নীরা বলে, মা তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে ব্ল্যাকমেল করে। তার আগে নীরার মা বলে, তাই বুঝি? তাহলে তুই কেন কাল ওখান থেকে ফিরে আসলি না, এসে আমাদের কাছে ক্ষমা চাইলি না? ওই ছেলেটার বাড়িতে কেন তুই এখনো? নীরা অবাক হয়ে বলে, আমি এখানে তোমাকে কে বলেছে? নীরার মা বলে, ওই ছেলেটাই ফোন দিয়েছিল, তুই তো তোর নিজের সুখ বেছেই নিয়েছিস, তো আমাদের কথা না ভাবলেও চলবে তোর। নীরা আরো অবাক হয়ে যায় আমি ওর মাকে ফোন দিয়েছি এটা শুনে। নীরা বলে, মিরাজ ফোন দিয়েছে? নীরার মা বলে, নাটক করবি না একদম। নীরা বলে, আমি কিছুই জানি না, তুমি বিশ্বাস করো মা, আমি বাবার সাথে কথা বলবো, বাবাকে ফোনটা দাও। নীরার মা ঝাঁঝালো কণ্ঠে বলে, চেষ্টাও করবি না, তোর বাবা অনেক কষ্ট পেয়েছে, পিয়াসের পরিবার নিহাত ভালো মানুষ, তাই অপমানটা করেনি তোর জন্য, শুধু তোর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। খবরদার, যদি আর একবার আমাকে ফোন দিয়েছিস তো তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের মেয়ে মরে গেছে। এই বলে ফোন কেটে দেয়। নীরা বলে, হ্যালো হ্যালো মা। বুঝতে পারলো মা ফোন কেটে দিয়েছে। তাতেই নীরা কান্নায় ভেঙে পড়ে বলে, তোমরা আমাকে ভুল বুঝছো মা। এমন সময় আমার বোন তিশা রুমে আসে। আসলে সে বাইরে থেকে নীরার সব কথা শুনতে পায়। তিশা এসে নীরার ঘাড়ে হাত রাখে। নীরা তিশাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগে। এতক্ষণ পর যেন কাউকে সে পেল নিজের মনের দুঃখটা প্রকাশ করার মতো। নীরা কান্না করতে করতে বলে, তোমার ভাই আমাকে জীবন্ত মেরে ফেললো, আমার বাবা মার কাছে আজ আমি মৃত, আমি কোনো দিনও তোমার ভাইকে ক্ষমা করব না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাই, আমি কি করব বলো এখন? মরতেও পারবো না আমি নিজের ইচ্ছায়। তিশা বলে, শান্ত হও ভাবি, শান্ত হও, এভাবে কান্না করলে শরীর খারাপ করবে। নীরা বলে, আমি কি করে শান্ত হই বলো?
তিশা বলে চলো তো ওঠো, তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। নীরা বলে গুন্ডাটা আমাকে আটকে রেখে গেছে, দেখছো না? তিশা বলে ওয়েট এ মিনিট। এই বলে তিশা নীরার পায়ের শিকল খুলে দিল। নীরা অবাক হয়ে বলে তুমি কি করে খুললে? আমি তখন থেকে টানাটানি করছি কিন্তু খোলেই না। তিশা খুব গর্বের সাথে বলে মিরাজের বোন আমি, ওর টেকনিক জানা আছে আমার, তুমিও জেনে যাবে আস্তে আস্তে। এখন চলো তাড়াতাড়ি, আবার এসে তোমাকে আটকে রাখবো, নয়তো তোমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। এই বলে নীরাকে নিয়ে তিশা ওদের বাড়ির পেছনে বাগানে আসে। নীরা বাগানটা দেখে চক্ষু চড়কাজ, অবাক দৃষ্টিতে চারিদিকে চোখ বুলিয়ে বলে বাহ, অনেক সুন্দর তো তোমাদের বাগান, এত ফুলের গাছ। তিশা বলে সব ভাইয়ার পছন্দ। নীরা বলে এই দোলনাটাও তোমার ভাইয়া লাগিয়েছে? তিশা বলে না, এটা বড় আম্মু থাকাকালীন লাগানো হয়েছে, উনি দোলনা খুব পছন্দ করতেন তো তাই, আর এটা বড় আম্মুর কবর। নীরা বলে বড় আম্মুর কবর? তিশা বলে মিরাজ ভাইয়ের আম্মু। নীরা বলে বাড়িতে কবর দিয়েছে কেন? তিশা বলে বাবাই নাকি দিতে চায়নি, পারিবারিক কবরস্থানে দিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার কান্নায় এখানেই কবর দিয়েছে। একটা কথা কি জানো, প্রায় ভাইয়া এখানে এসে আম্মুর কবরের উপর শুয়ে থাকে। নীরার যেন আরো অবাক হওয়ার বাকি ছিল, চোখ বড় বড় করে তিশার দিকে তাকিয়ে বলে কেন? তিশা বলে কি বলবো তোমাকে, দেখো ভাবি, ভাইয়ার ভালোবাসার খুব অভাব জানো। আম্মু মারা যাবার পর তাকে কেউ আর তেমন ভালোই বাসেনি বলতে পারো। আমার মাকে তো ভাইয়া দেখতেই পারে না, সবসময় খারাপ ব্যবহার করে, আমি সবই দেখি। ভাইয়ার কটু কথা আর মায়ের নীরবে কান্না, কিন্তু আমি কিছুই বলি না, কারণ ভাইয়ার কোনো দোষ নেই। জানো ভাইয়ার মনে আমার ফুফু এমন বিষ ঢুকিয়ে দিয়েছে যে বিষ আর কখনো ওঠানো সম্ভব না। ভাইয়া মায়ের সাথে কথা না বললেও আমাকে খুব ভালোবাসে। নীরা বলে তোমার বাবা কিছু বলে না এই নিয়ে? তিশা বলে বাবাই যখন কিছু বলে ভাইয়াকে, তখন এখানে এসে আম্মুর কবরের উপর শুয়ে চিৎকার করে কাঁদে আর বলে আম্মু তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে কেউ ভালোবাসে না। তখন বাসার সবাই কাঁদে ওর এই কান্না দেখে। জানো এখনো ভাইয়া এখানে এসে কাঁদে, তাই বাবাই ভাইয়াকে আর কিছু বলে না। কলেজে বাজে বন্ধুদের সাথে মিশে নিজের জীবনটা নষ্ট করেছে, কারোর কোনো কথা শোনে না, কারোর শাসন পায়নি তো তাই। ভাবি বিশ্বাস করো আমি আজ অনেক খুশি, শুধু আমি না মামুনিও। ভাইয়া তোমার কথায় আজ অফিসে গেছে আর মামুনির হাতে রান্নাও খেয়েছে। নীরা বলে তোমার ভাইকে দেখলে বোঝা যায় না এত কষ্ট মনে আটকে রেখেছে। তিশা বলে ভাবি তুমি একটা কথা রাখবে আমার? নীরা বলে বলো। তিশা বলে ভাবি আমার ভাইয়াকে ছেড়ে যেও না, ও খুব ভালোবাসে তোমাকে। নীরা বলে আমি তোমার ভাইকে ভালোবাসি না। তিশা বলে ভাবি ভালোবাসো না, বাসতে কতক্ষণ? নীরা বলে কখনো সম্ভব না। তিশা বলে আচ্ছা বাজি লাগাও। নীরা বলে বাজি। তিশা বলে আচ্ছা তাহলে বাজির আগে তোমাকে আমার কিছু কথা রাখতে হবে। নীরা বলে কি? তিশা বলে আমার ভাইকে মামুনির কাছে ফিরিয়ে দিতে হবে তোমাকে। নীরা বলে আমি কি করে? তিশা বলে সেটা আমি জানি না, তবে বাজিতে তুমি হারবে আমি 100% শিওর, কিন্তু বাই এনি চান্স জিতলে আমি নিজ দায়িত্বে ভাইয়ের কাছ থেকে মুক্তি দিয়ে দেব তোমাকে। কি রাজি? ভেবে দেখো, তুমি হাজার চেষ্টা করলেও ভাইয়ের কাছ থেকে পালাতে পারবে না। নীরা বলে তাহলে তো রাজি হতেই হবে, আমি রাজি। তিশা বলে দ্যাট ইজ লাইক এ গুড গার্ল। এখন জলদি চলো, তোমার গুন্ডা আবার এসে দেখলে আমার মাথা কেটে নেবে। নীরা বলে একটা কথা তো বলাই হয়নি, বাড়ির চারিপাশে নাকি সিসি ক্যামেরা লাগানো। তিশা বলে তোমার ননদকে কি তুমি কাঁচা খেলোয়াড় ভাবো নাকি? এই দেখো বলে ট্যাব বের করে দেখায়। নীরা বলে তোমার ভাইয়ার ট্যাব তুমি কই পেলে? তিশা বলে তোমার না জানলেও চলবে, এখন জলদি চলো। নীরা বলে তুমি যাও আমি আসছি। তিশা বলে জলদি আসো, আমি গেলাম, এই বলে চলে গেল। নীরা আমার মায়ের কবরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোলনায় বসে, দোল খেতে থাকে আর ভাবতে থাকে আচ্ছা আমি সত্যিই কি বাজিতে হেরে যাব? মিরাজ কি সত্যিই আমাকে? আচ্ছা উনি এত একা থাকে কেন? এতটা একা কেউ থাকতে পারে? আমি কি পারবো আন্টির সাথে ওনার মিল করাতে? আমাকে তো পারতেই হবে, আমাকে এখান থেকে বের হতেই হবে। এসবই ভাবছে নীরা, হঠাৎ কেউ নীরার গালে কষে থাপ্পড় মারলো। নীরা তাল সামালতে না পেরে হুড়মুড়িয়ে দোলনা থেকে নিচে পড়ে যায়। নীরা অস্ফুট সুরে বলে আল্লাহ গো কোন শয়তান রে? এই বলে পিছন ফিরে তাকিয়ে অবাক হয়ে বলে আপনি? নীরা তাকিয়ে দেখে আমি সে আগের লুক নিয়ে নীরার দিকে তাকিয়ে আছি। নীরা তো আমাকে দেখেই জান উড়ে গেল। আমি আচমকাই নীরাকে টেনে তুলি, তারপর নীরাকে কিছু বুঝতে না দিয়েই ওকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে শুরু করি। আমি নীরাকে আজ ছাড়তেই চাচ্ছি না। এদিকে নীরার দম আটকে যাবার উপক্রম। নীরা সমস্ত শক্তি দিয়ে আমাকে ধাক্কা দিয়ে হাঁপাতে শুরু করে। আমি আবার নীরাকে টান দিয়ে আমার বুকে এনে